মাস 2-3 মধ্যে কৃষি জমি সুরক্ষা আইনটা আমরা পাশ করে দিতে পারবো। আমরা একদিন ভেঙে দিয়ে আসলে 3 দিনের দিন আবার গিয়ে চিমনি বানিয়ে ফেলে। 2070 সাল নাগাদ বাংলাদেশে আর কোনো কৃষি জমি থাকবে না। পরিবেশ অধিদপ্তরের ইতিহাসে এতগুলো অবৈধ ইটভাটা ভাঙা হয়েছে বলে, যেটা আমরা গত 4-5 মাসে ভাঙতে পেরেছি। কিন্তু সেখানে মুশকিল হলো, আগে চিমনি ভেঙে দিয়ে আসলে আর করতে পারতো না, এখন বিকল্প চিমনিও প্রস্তুত করে রাখে। আমরা একদিন ভেঙে দিয়ে আসলে 3 দিনের দিন আবার গিয়ে চিমনি বানিয়ে ফেলে। তো এখানে আমাদের উন্নয়নের জায়গাটাতে বদলাতে হবে, এবং যেটা আমরা বলেছি যে ব্লকে আমরা একটা মাত্রা নির্ধারণ করছি যে সকল নির্মাণে ন্যূনতম 30 ভাগ ব্লক, আর সরকারি নির্মাণগুলোতে আমরা এই বছর চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক ব্লক চেষ্টা করব 100% টার্গেট দিয়ে, কিন্তু এটা অ্যাভেইলেবিলিটি সবকিছুর উপরে নির্ভর করবে। যে সুখবরটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কৃষি জমি সুরক্ষা আইন এবং ল্যান্ড জোনিং আইন। এগুলো আপনারা নিশ্চয়ই জন্মের পর থেকেই আমরা শুনে আসতেছি যে বাংলাদেশে এরকম আইন হবে, এটা আর হয় না। কিন্তু এটা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে সভা হয়ে গেছে, আরেকটা আন্তঃমন্ত্রণালয় সভা করে পাবলিক কনসালটেশনের পরে আশা করি মাস 2-3 মধ্যে কৃষি জমি সুরক্ষা আইনটা আমরা পাশ করে দিতে পারবো। পানির ব্যবহারে আসি, যে আমরা যত মডার্ন এগ্রিকালচারের কথা বলছিলেন, হারভেস্টিং এর কথা বলছিলেন, যদি আমি ক্লাইমেট চেঞ্জকে সত্য বলে মনে করি, ক্লাইমেট চেঞ্জে যে গ্রিন হাউস গ্যাসের ইমিশন হয় তার একটা বড় কারণ কিন্তু মডার্ন এগ্রিকালচার। যে আদি যে প্র্যাকটিস গুলো ছিল তারও কিন্তু একটা নলেজ ভ্যালু ছিল, তাই না? সেই নলেজ ভ্যালুটাকে তো আপনি মডার্নাইজেশনের নামে সম্পূর্ণ ফেলে দিতে পারেন না। কাজে আমাদের কৃষি ব্যবস্থায় সেটার জন্য আমরা দেখতে পাই প্রতিফলন। সেটার জন্য কৃষি উপদেষ্টা যিনি আছেন তিনি নিজেও আমার সাথে কথা বলেছেন যে কি করে ঢাকা শহরের বা অন্যান্য জায়গার পচনশীল বর্জ্যগুলোকে দিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে জৈব সার উৎপাদন করা যায় এবং সেটা বিতরণ করা যায়, সে বিষয়ে তিনি দেখবেন। এবং টিএসপি সারের ব্যবহারের নিয়ন্ত্রণ কেমন করে আনা যায় সেটার ব্যাপারে অলরেডি কাজ শুরু হয়েছে। তারা কিন্তু 2টা পরিসংখ্যান দিয়েছে যে এখন যেভাবে করে কৃষি জমি অন্য কাজে ব্যবহৃত হচ্ছে, অকৃষি কাজে ব্যবহৃত হচ্ছে, এই ধারা চলতে থাকলে 2070 সাল নাগাদ বাংলাদেশে আর কোনো কৃষি জমি থাকবে না। আর পরিবেশ অধিদপ্তরের মত অনুযায়ী এটা হচ্ছে 2050 সাল। আরেকটা হচ্ছে আবারও SRDI এর আরেকটা পরিসংখ্যান বলি। তারা বলেছে যে বাংলাদেশের জমির প্রায় 78 ভাগ মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে বা বিষাক্ত হয়ে গেছে। যদি FAOর কথা বলি, আমরা এখানে 2জন কর্পোরেট প্রতিনিধির বক্তব্য শুনেছি। যদি FAOর কথা বলি, FAO এবং অন্যান্য কৃষি সংক্রান্ত যে গ্রহণযোগ্য পরিসংখ্যানগুলো দিয়ে থাকে, রিসার্চগুলো করে থাকে, তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে 1 হেক্টরে যেই পরিমাণ পেস্টিসাইড ব্যবহার করার কথা তার সাথে অনেক বেশি পেস্টিসাইড ব্যবহৃত হচ্ছে। 1 হেক্টরে যেই পরিমাণ সার ব্যবহার করার কথা তার সাথে অনেক বেশি পরিমাণে সার ব্যবহার করা হচ্ছে। এখানে সার ব্যবহার হবে কি হবে না, পেস্টিসাইড ব্যবহার হবে কি হবে না, সেইটা বিতর্কের বেসিক না। বিতর্কটা হচ্ছে এটাকে আমরা মাত্রার মধ্যে রাখতে পারছি কিনা। দ্বিতীয় বিতর্ক হচ্ছে যে বাংলাদেশ সরকারের কিন্তু জৈব কৃষি নীতিমালা একটা নীতিমালা আছে। আপনি সরকারের অন্য অনেক নীতিমালার বাস্তবায়ন এগুলা নিয়ে আলোচনা শুনবেন, জৈব কৃষি নীতিমালার কিন্তু কোনো বাস্তবায়ন বা এটা নিয়ে কোনো আলোচনা শুনবেন না। আমাদের টিএসপি সারটা কেন লাগে? এটা কি ফলন বাড়ায়? টিএসপি তো ফলন বাড়ায় না। তাহলে আমাকে এখন প্রস্তাব দেওয়া হচ্ছে যে ঢাকা শহরের যত বর্জ্য আছে সব বর্জ্য নিয়ে পুড়িয়ে দেওয়া হবে ইনসিনারেটরে, সেখান থেকে বিদ্যুৎ করা হবে। সেটাও একটা প্রস্তাবনা, বিশ্বের অনেক দেশে এটা হচ্ছে। কিন্তু আমি আমার জৈব যেই বর্জ্যটা আছে সেটা দিয়ে সরকারি ব্যবস্থাপনায় একটা জৈব সার উৎপাদনের উদ্যোগ নিতে পারি কিনা, যেটা আমি সরকারি ব্যবস্থাপনায় ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের মাধ্যমে কৃষকদের হাতে পৌঁছে দেব। কৃষকরা তো একটা ন্যারেটিভে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আমাদেরকে আসলে সরকারি জায়গা থেকে এগিয়ে যেতে হবে যে জৈব সার কৃষকের মাধ্যমে সরানো এবং অপ্রয়োজনীয় সার ব্যবহার থেকে কৃষককে সরিয়ে আনা। আমাদের কৃষির মডেলটা কিন্তু সেটা একদমই প্রমোট করছে না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশি বহুজাতিক কোম্পানিগুলোর স্বার্থ এবং তাদের সাথে আমাদের দেশের যে কোম্পানিগুলোর স্বার্থ সেটা জড়িত হয়ে গেছে।